আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সকলেই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো এখন আজকে আমরা বিইউপি, আচ্ছা বিইউপি নিয়ে কিন্তু আমরা খুবই কম জানি, মানে আমরা যতগুলো ভার্সিটি আমাদের আছে পাবলিক ভার্সিটি তার মধ্যে আমরা বিইউপি নিয়ে কম জানি। প্লাস বিইউপির কিন্তু কিছু একটু ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে। তো তার মধ্যে যে ইউনিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, জিকেটা ইংলিশে হয়ে থাকে, জিকে যে কোশ্চেনটা সেটা বিইউপিতে ইংলিশে হয়ে থাকে। এখন বিইউপিটা হচ্ছে কি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো এটা আমরা তো জানি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। তো এখন আমরা এফ এ ডবল এস যে ইউনিটটা আছে, অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, এইটার 2021-22 শিক্ষাবর্ষের যে যে কোশ্চেনটা আছে সেইটা আমরা এখানে সলভ করব। তো এই যে কোশ্চেনগুলা, এইগুলা কিন্তু মানে সার্টেনিটি নাই, যে সম্ভব মানে শিওরিটি নাই এর কোনো, যে এইগুলাই আসছিল। মানে এইগুলা কালেকশনের ক্ষেত্রে আমাদের কিন্তু নির্ভর করতে হয় হ্যান্ড নোট, মৌখিক কথা অথবা কোনো গাইডের উপরে অনলি। এগুলা কিন্তু কোনো প্রমাণ নেই যে এইগুলাই করছেন, কারণ এই ভার্সিটি তারা এগুলা প্রকাশ করে না। সো বিউপিতে মোট 100 মার্কসের একটা পরীক্ষা হয়, বিউপিতে মোট পরীক্ষা হয় 100 মার্কসের। তো এই 100 মার্কসের মধ্যে 40টা কোশ্চেন থাকে জিকে থেকে, আর এর মার্ক হচ্ছে মোট টোটাল 40। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তো এইখানে দেখেন কোশ্চেনটা এমন আসছিল, হোয়েন ডিড বাংলাদেশ জয়েন্ট ওআইসি, অর্থাৎ বাংলাদেশ কখন ওআইসিতে যোগদান করে। তো এইটার একটা 4টা এমসিকিউ ছিল, তো এটার অ্যান্সার করতে হয়েছে। তো দেখেন এইখানে যে কথাটা আছে, হোয়েন ডিড বাংলাদেশ জয়েন্ট ওআইসি, তো এইটা বাংলায় বলাও যায় ইংলিশে বলাও তাই, কিন্তু মানে খুব কিন্তু কোনো পার্থক্য নাই। সো এখানে ঘাবড়ানোর কিছু নাই যে বিউপি ইংলিশে করে আর অন্যরা বাংলায় করে না। এটা এইটুক বোঝার মতো কমন সেন্স আপনার আছে, যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন তাদের একটু বোঝার মতো কমন সেন্স আছে। তো 1974 সালে, সালটা কত, 1974, ওআইসির দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ ওআইসি এর 32তম সদস্য হিসাবে যোগদান করে। তো এইটাই আর কি কথা ছিল এখানে আর কি। তো বাংলাদেশ প্রথম কোন সংস্থায় যোগদান করে এটা আমরা একটু জেনে নিই এক্সট্রা। সেটা হচ্ছে কি, কমনওয়েলথে। কারণ ব্রিটিশ শাসিত আমরা ছিলাম এক সময়, সো আমরা কমনওয়েলথের প্রথম সদস্যপদ লাভ করি। স্বাধীন হওয়ার পর বাংলাদেশ 18 এপ্রিল 1972 আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। এছাড়াও অন্য অপশনগুলোর মাঝে 5 সেপ্টেম্বর 1973 ন্যাম, 12 নভেম্বর 1973 এফএও মানে যে খাদ্য সংস্থা, এছাড়া কি ওআইসিতে যোগদান করে 1974 সালে। From which radio station the historical 7th March speech was broadcasted? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। দেখেন অ্যান্সারটা কি হবে, এমসিকিউতে দাগাবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এইটা। তো এইটা ইংলিশে দেওয়া যা বাংলায় দেওয়া সেম একই কথা। তো এখন আমরা আসি, দেখেন এখানে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করেছি, কারণ এই পোস্ট কোশ্চেন তো এসেই গেছে, সো এগুলো তো আসার সম্ভাবনা নাই। এর জন্য আমাদের এই রিলেটেড কিন্তু এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন জানতে হবে। তো এখন আসি, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সম্পর্কে খুব কম সংখ্যক বই ছাপা হয়েছে, অথচ মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকাগুলো আমরা এখন দেখব। 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বেতার কেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। তারই নির্দেশনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। সেখান থেকে মুক্তিযুদ্ধের খবর, গান, নাটক, চরমপত্র ইত্যাদি কি প্রচারিত হতো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধারা যেমন অনুপ্রেরণা পেয়েছে, তেমনি দেশের মানুষ যুদ্ধে যাওয়ার জন্য উৎসাহিত হয়েছে। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমাদের মনে রাখতে হবে, যে 7ই মার্চের ভাষণটা সেটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমেই প্রচারিত হয়। দ্য ন্যাশনাল হেল্পলাইন টু প্রিভেন্ট ভায়োলেশন এগেইনস্ট ওমেন, তো সেটার অ্যান্সার কি হবে, সেইটার অ্যান্সার হবে নারী নির্যাতন দমন, এটা না, যেটা আছে 99 আছে আর কি। দেখি আমরা, দেখেন নারী ও শিশু নির্যাতন দমন 109 10921 109 বা 10921। তো এটা কি নারী ও শিশু দমন, এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আর এ বাদেও আমাদের কিন্তু মোটামুটি সবগুলোই মুখস্থ রাখা উচিত, এগুলা কিন্তু একটা জিকের পার্ট, তো এগুলারে আমরা হেলা না করে খুব ভালোভাবে মনে রাখবো, আর আমাদের বাস্তব জীবনেও কাজে লাগবে অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন। তো জাতীয় জরুরি সেবা 999।
আর দেখি জাতীয় পরিচয়পত্র সেবা পাবো 105-এ, কৃষি সেবা পাবো 16-123-এ, দুর্যোগের আগাম বার্তা পাবো 1094-1-এ, শিশু সহায়তা পাবো 1098-এ, জাতীয় তথ্য সেবা পাবো 333-এ, দুর্নীতি দমন কমিশনের হেল্প পাবো 106-এ। তো এইগুলো আমরা কিন্তু মনে রাখবো। দেখেন এগুলা ইংলিশে আসলেও কি বোঝা যায় না, যায়, ইজিলি ক্যাচ করা যায় এইগুলা। তো দি ন্যাশনাল হেল্পলাইন টু প্রিভেন্ট ভায়োলেশন এগেইনস্ট ওমেন ইজ, তাহলে কি হবে অ্যান্সার? এইটা। এমসিকিউতে ছিল 4টা, আমরা একটা বেছে নিব। তো এইটা 4টা করে তো ছিল, আমি কিন্তু ওইভাবে দিই নাই, আমি আপনাদের পড়ানোর সুবিধার্থে এখানে দিয়েছি। তো ক্যাথাই প্যাসিফিক কি, হোয়াট ইজ ক্যাথি প্যাসিফিক? তো এইটা কি? এটা হচ্ছে একটা এয়ারওয়েজ বা এয়ারলাইন, হংকং এর পতাকাবাহী একটা এয়ারলাইন, অফারিং প্যাসেঞ্জার অ্যান্ড কার্গো সার্ভিসেস। এটা কি করে? এটা একদিকে যাত্রীবাহী, অন্যদিকে মালবাহী, অর্থাৎ অফারিং প্যাসেঞ্জার্স অ্যান্ড কার্গো সার্ভিসেস টু অ্যারাউন্ড 200 সিটিজ, অর্থাৎ 200টা শহরে, এশিয়া, ইউরোপ আর নর্থ আমেরিকা, আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া। ইট হ্যাজ এ ওয়ার্কফোর্স অ্যান্ড অ্যারাউন্ড 23,000, অর্থাৎ মোট 23,000 জনবল আছে। দ্য কোম্পানি ওয়াজ ইস্টাবলিশড ইন 1946 বাই রয়্যাল ফায়ারেল অ্যান্ড আমেরিকান অ্যান্ড সিডনি দে ক্যান্টো অ্যান্ড অস্ট্রেলিয়ান। যাই হোক, তো আপনারা যে যখন মোটামুটি এইটুখানি মনে রাখবেন, এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ শুধু এটা বিউপির ক্ষেত্রে না, এই ধরনের কোশ্চেন গুলো আসে আর ঢাবিতে আসে, এই ধরনের কোশ্চেন বিউপি আর ঢাবি। তো এই ধরনের ক্ষেত্রে এরকম ইউনিক কোশ্চেন গুলো আসার সম্ভাবনা অনেক বেশি। মাপুটো ইজ দ্য ক্যাপিটাল অফ মোজাম্বিক। মাপুটো ইজ দ্য ক্যাপিটাল অফ মোজাম্বিক, পোর্ট সিটি অ্যান্ড, অর্থাৎ কি বন্দর নগরী, অ্যান্ড ক্যাপিটাল অফ মোজাম্বিক, অর্থাৎ মোজাম্বিকের রাজধানী। মোজাম্বিক যে দেশটা আছে আফ্রিকার, সেটার রাজধানী। ইট লাইজ অ্যালং দ্য নর্থ ব্যাঙ্ক অফ এসপেরিটো সান্তো এস্টুয়ারা অফ দ্য ড্যাংলোবে অ্যান্ড ইলিনেট অফ ইন্ডিয়ান ওশান। তো দেখেন এই যে কথাগুলো, এইগুলো তো আমাদের মনে রাখার দরকার নেই। তো আমাদের মনে রাখতে হবে এটা এই ভারত মহাসাগর সংলগ্নে। এটা কোথায় অবস্থিত? ইট লাইজ অ্যালং ইন্ডিয়ান ওশান, অর্থাৎ ভারত মহাসাগরের সংলগ্নে। আর এটা কি? মোজাম্বিকের রাজধানী। আর এটা কি? পোর্ট সিটি, বন্দর নগরী। তো 4টা এমসিকিউ দিবে, আমরা একটা বেছে নিব। তো মাপুটো ইজ দ্য ক্যাপিটাল অফ মোজাম্বিক, এটা ছিল আমার অ্যান্সার। হুইচ ইজ দ্য ফার্স্ট আন্ডারগ্রাউন্ড টানেল ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের প্রথম ভূগর্ভস্থ টানেল কোনটা? বিশ্বের প্রথম ভূগর্ভস্থ টানেল হচ্ছে টেমস টানেল। দেখেন টেমস, বাট বানানটা একটু নোটিস করেন এখানে, টেমস বানানটা কেমন। ঠিক আছে, টেমস যে বানানটা, টেমস টানেল, টানেল ডিজাইন বাই মার্ক ইজামবার্ড ব্রুনেল অ্যান্ড বিল্ড আন্ডার দ্য রিভার টেমস ইন লন্ডন, অর্থাৎ টেমস নদীতে নির্মিত হয়। ড্রিল্ড ফ্রম রোথরিট টু ওয়াপিং, ইটস ওয়াজ দ্য ফার্স্ট সাবকুয়েজ tunnel in the world and was for many years in the largest of ground tunnel. তো এইটা খনন করা হয় টেমস নদীতে, ঠিক আছে। আর এইটা সর্বপ্রাচীন টানেল বলতে পারেন টেমসের, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো বিশ্ব জুড়ে। দ্য টানেল ওয়াজ কমপ্লিটেড 1843। দেখেন আপনার কি বিস্তারিত তথ্য মনে রাখার দরকার নেই, জাস্ট আপনি নামটা জানেন, কোথায় কি আর কেন ইউনিক, জাস্ট এটা মনে রাখেন। বাট ওয়াজ ইউজড অনলি ফর পেডেস্ট্রিয়ান ট্রাফিক আনটিল 1860s, অর্থাৎ 1860-এর দশক পর্যন্ত এইটা অনলি পথচারীদের জন্য ইউজের জন্য ছিল। When it was converted to railway use, it originally measured 366 meters. তো এটার দৈর্ঘ্য কেমন? 366 মিটার, অর্থাৎ 1200 ফিট। ইট ক্রস সেকশন মেজার্ড 7/11 মিটার্স। তো এত মনে রাখার দরকার নেই, জাস্ট এই যে 366 এর লেন্থ, মানে দৈর্ঘ্য, এটা মনে রাখলে হচ্ছে লেন্থ। আর মনে রাখলে হচ্ছে যে 1843 এটা কমপ্লিট হয়, আর টেমস নদীতে এটা খনন করা হয়, আর এটা বিশ্বের সর্বপ্রাচীন একটা টানেল। জাস্ট এটা মনে রাখলেই হচ্ছে আপনার। আমার সোনার বাংলা সং ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, কোথায় এটা প্রকাশিত হয়? এটা প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। তো কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম 4 চরণ বাজানো হয়। দেখেন এটা সঞ্জীবনী পত্রিকায়ও প্রকাশিত হয়। তো যদি বঙ্গদর্শন না থাকে তখন কি সঞ্জীবনী পত্রিকাও আসতে পারে। আর এখানে বঙ্গদর্শন আছে, সো বঙ্গদর্শন নিলাম। তো বঙ্গদর্শনই সব থেকে কি মানে স্বীকৃত, সো বঙ্গদর্শনটাই মনে রাখবেন। আর যদি বঙ্গদর্শন না থাকে তো সেক্ষেত্রে সঞ্জীবনী। আর সালটা মোটামুটি একই, 1905। আর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম 4 চরণ বাজানো হয়। এখন আসি আমরা, অন হুইচ রিভার পাইরাসি পোর্ট ইজ লোকেটেড।
কোন নদীতে পায়রা সমুদ্র বন্দর অবস্থিত? তো আমরা তো জানি যে পায়রা বন্দর আমাদের তৃতীয় সমুদ্র বন্দর। এটা কি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে অবস্থিত। অন হুইচ রিভার পায়রা সিপোর্ট ইজ লোকেটেড? পায়রা সমুদ্র বন্দর রামনাবাদ চ্যানেল নদীর তীরে অবস্থিত। পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় অবস্থিত। তো এইটা একটু কঠিন হইলেও এটা মনে রাখার একটু চেষ্টা করতে হবে, জাস্ট একবার দেখে রাখতে হবে, কারণ এমসিকিউ আকারে আসবে। তো এটা দেশের তৃতীয় সমুদ্র বন্দর, নির্মাণাধীন। Which mosque of Bangladesh is awarded as World Cultural Heritage by UNESCO? দ্য 60 Dome Mosque, অর্থাৎ কি 60 গম্বুজ মসজিদ, যেটা 60 গম্বুজ মসজিদ is a mosque in Bagerhat, Bangladesh. It's a part of Mosque City of Bagerhat. It's the largest mosque in Bangladesh from Sultanate period 1352 to 1576. It was built during the Bengal Sultanate by Khanjan Ali. অর্থাৎ জাস্ট দেখেন একটু সহজ আমাদের একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে কি আমাদের সহজ একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে কোন মসজিদটা কালচারাল হেরিটেজ বাই ইউনেস্কো, জাস্ট এটা। এখন আসি, হুইচ ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কি? বাংলাদেশের সরকারের সর্বোচ্চ বেসামরিক পদক হইল স্বাধীনতা পদক। তো এইটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ। দেখেন জাস্ট একটু কমন মিনিং জানলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, সিভিলিয়ানের মানে আমরা জানি না এমন তো কেউই নেই। তো এই যে জিকেটা একেবারে কিন্তু মানে যে অর্থটা অন্তত পক্ষে ইজি আসতেছে, যা দেখা যাচ্ছে এখানে। 1971 সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে 26শে মার্চ উপলক্ষে এই পদক প্রদান করা হয়। বাংলাদেশ সরকার 2019 সালে মোট 13 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয় আছে 2019 সাল। তো স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক। তাইলে আমাদের এক্সট্রা তথ্য জানার জন্য আমি এগুলা বলতেছি, বাট তো চারটা এমসিকিউ দেয়, সেটা তো আমি শুরুতেই বলে নিয়েছিলাম, মানে নর্মাল যে এমসিকিউ আছে তাই আর কি। তো যাই হোক, 21শে পদক 1976, এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় পদক। আর সর্বোচ্চ বেসামরিক পদক কোনটা? সেটা হচ্ছে স্বাধীনতা পদক। যে মায়েদের কমপক্ষে 3 জন সন্তান সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত, সেই সকল মায়েদের মাঝে 2003 সাল থেকে রত্নগর্ভা দেওয়া হয়। স্বাধীনতা যুদ্ধের তৃতীয় বীরত্বপূর্ণ খেতাব হলো বীর বিক্রম। উল্লেখযোগ্য যে বীর বিক্রম পদক দেওয়া হয় মোট 175 জনকে। মানে এগুলা কি এক্সট্রা কিছু তথ্য ছিল, বাট আমার জাস্ট আক্স করছে কি যে সর্বোচ্চ বেসামরিক পদক কোনটা, আমি বলে দেবো স্বাধীনতা পদক। বঙ্গবন্ধু টাইটেল গিভেন অন, কবে বঙ্গবন্ধুকে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? এটা করা হয় কবে? 1969 সালের 23শে ফেব্রুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ঢাকায় রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? 1971 সালের 3রা মার্চ পল্টনের জনসভায় আসম আব্দুর রব বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেন। এখন আমরা দেখব আরো কিছু এক্সট্রা জানবো। জাস্ট আমরা জানতে চাইছিলাম কি, মানে আমাদের বিউপি এই কোশ্চেনটা করছিল যে বঙ্গবন্ধু টাইটেল গিভেন অন, অর্থাৎ টাইটেলটা কবে পাওয়া যায়, সেটা কি 1969 সালের 23 ফেব্রুয়ারি। জাস্ট এইটা এমসিকিউতে পূরণ করলেই ব্যস্ত হয়ে গেল এটা। আর এখন দেখি পোয়েট অফ পলিটিক্স উপাধিটা কবে পেয়েছে। পোয়েট অফ পলিটিক্সটা পেয়েছে এই উপাধিটা দেওয়া হয়েছে নিউজ উইক পত্রিকা বা ম্যাগাজিনে এপ্রিল 1971। আর এই যে উপাধিটা দিয়েছে যে সাংবাদিক, পত্রিকা তো দিছে বাট এই লিখছে কে, সেটা হচ্ছে মানে সাংবাদিকই দিয়েছে। তাহলে লোরেন জেনকিস, এনার নাম লোরেন জেনকিস। এখন আসি উপাধিতে। বিশ্ববন্ধু উপাধি নামে একটা তো উপাধি আছে বঙ্গবন্ধুর। তো এই উপাধিটা কবে আসে? এই উপাধিটা আসে 23 মে 1973 জুলিও কুরি পুরস্কার নেওয়ার সময়। 23 মে 1973 সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি 26শে মার্চ 2004 বিবিসির শ্রোতা জরিপে 20তম সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় স্থান পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তাই কি হোক, আর এইগুলা কি আমাদের একটু এক্সট্রা তথ্য ছিল আর কি, আমরা এগুলা মনে রাখার চেষ্টা করব। এখন আসি দা এখন আসি দ্য রাইট অফ
হ্যান্ড রিটেন কনস্টিটিউশন, অর্থাৎ কি হস্তলিখিত সংবিধান কে লিখছিলেন? এখানে দেখেন এ কে এম আব্দুর রব, এ কে এম আব্দুর রব, ইনি প্রথম হাতে লেখা যে সংবিধান সেটি তৈরি করেছিলেন ইনি। তো এ কে এম আব্দুর রব 15 ডিসেম্বর 1935 থেকে 1 এপ্রিল 2000 সাল, মানে এত পর্যন্ত বেঁচে ছিলেন তিনি। তিনি একজন চিত্রশিল্পী প্লাস মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা। আর্কাইভ মানে তো জানেন আপনারা যে কোনো কিছু সংরক্ষণাগার। এখন আসি শিল্পকলায় তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 2010 সালে মরণোত্তর 21 পদক এবং 2016 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। দুইটাই কিন্তু তার মরণোত্তর, অর্থাৎ কি মরার পরে, উত্তর মানে পরে, কারণ ইনি মারাই তো গেছে 2000 সালে। হোয়াট ইজ বাংলাপিডিয়া? তো যারা আমরা এসব মানে অনলাইনের কাজ করি, তা আমরা কিন্তু হেল্প নিয়ে থাকি বাংলাপিডিয়া, উইকিপিডিয়া অথবা স্যাট বা বিভিন্ন মানে যত যা আছে আর কি, বাংলাদেশি তো খুব বেশি নাই এইগুলা ওয়েবসাইট, তো আমরা সেগুলো হেল্প নিয়ে থাকি আর কি। তো বাংলাপিডিয়া তো সবাই আমরা কমপ্লিট জানি, তাও একবার জেনে নিই। এটা হচ্ছে জাতীয় জ্ঞান কোষ, অর্থাৎ আমাদের জাতীয় জ্ঞান কোষ। এই জ্ঞান কোষে প্রায় 1450 জন পণ্ডিতের অর্থাৎ জ্ঞানী ব্যক্তির সৃজনশীল কাজের সমন্বয় ঘটেছে। বাংলাদেশের প্রাচীনতম কাল থেকে বর্তমান পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনা বাংলাপিডিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে ফলে এটি অধ্যয়নের মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত সকল বিষয়ে সুস্পষ্ট জ্ঞান লাভ সম্ভব। এখন আসি, বাংলাপিডিয়া জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। বাংলাপিডিয়া শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী আর পাঠকদের অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে। বর্তমান সংস্করণটি 2012 সালে, আর এর প্রথম যেটা সংস্করণ অর্থাৎ সেটা কত 2003, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে হোয়াট ইজ বাংলাপিডিয়া? জাস্ট তার অ্যান্সার ছিল আমার কি, যে জাতীয় জ্ঞান কোষ, অনলি এইটুকু। তো এইটা কি বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ, অর্থাৎ কি ন্যাশনাল এনসাইক্লোপিডিয়া। হয়তো ইংলিশে এরকম ছিল যে ন্যাশনাল এনসাইক্লোপিডিয়া, তো জাস্ট এরকম। তা কি এনসাইক্লোপিডিয়া মানে যে আমরা বাংলাপিডিয়া বা উইকিপিডিয়া এই সবই বা জ্ঞান কোষ, এটা তো আমরা নর্মালি জানি। তো যাই হোক, হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যাজ ফুয়েল, অর্থাৎ জ্বালানি হিসেবে রূপপুরে কি ব্যবহার হয়েছে? এর অ্যান্সার ছিল কি ইউরেনিয়াম। জাস্ট কি ইউরেনিয়াম। বাট ইউরেনিয়াম কি জাস্ট আমরা একটু জেনে নেব। দেখেন চিত্রটা দেখে রাখেন, ইউরেনিয়াম কেমন হয় দেখতে। তো এটা কি নিউক্লিয়ার এনার্জির একটা অংশ। এগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তেল, গ্যাস, কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে ভিন্ন। অর্থাৎ জ্বালানি হিসাবে যেমন আমরা কি তেল, গ্যাস, কয়লা ব্যবহার করে থাকি, এই থেকে একটু এরা ভিন্ন। এটি মূলত ইউরেনিয়াম 235-এর সমৃদ্ধ ধাতব পদার্থ। খনির আকরিক থেকে নানা প্রক্রিয়া করে তৈরি করা ইউরেনিয়াম হচ্ছে এই ধরনের জ্বালানি। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ইজেন্ট এ মেম্বার অফ দ্য ইউএন? বিশ্বের প্রায় সব স্বীকৃত রাষ্ট্রই এর সদস্য। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু আমরা ঘাবড়ে যাই, কারণ আমরা কিন্তু জানি যে মোটামুটি সব রাষ্ট্রই জাতিসংঘের সদস্য। কারা না এটা কিন্তু আমাদের দেখা হয় না কখনো। এখন দেখে নি কারা। এর ব্যতিক্রম হচ্ছে তাইওয়ান, অর্থাৎ কি তাইওয়ান জাতিসংঘের সদস্য না, অর্থাৎ প্রজাতন্ত্রী চীনেরই একটা অংশ হিসেবে চলে। ভ্যাটিকান সিটিটাও তাই। ইতালির কিন্তু এটা কিন্তু ভ্যাটিকান সিটি কিন্তু নিজে কোনো জাতিসংঘের মেম্বার না। এছাড়া অন্যান্য অস্বীকৃত এলাকার মধ্যে রয়েছে ট্রান্সনিস্ট্রিয়া ও উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র। মানে উত্তর সাইপ্রাস তো দুই ভাগে বিভক্ত, দক্ষিণ আর উত্তর। একটা হচ্ছে গ্রিসের দখলে আর একটা হচ্ছে তুর্কির দখলে। তো এই উত্তর সাইপ্রাস এটাও স্বীকৃতি পায়নি, ট্রান্সনিস্ট্রিয়া এরাও স্বীকৃতি পায়নি। তাহলে দেখেন এখানে তাইওয়ান, ভ্যাটিকান সিটি, মোস্ট অফ দিস সময় আমাদের ভ্যাটিকান সিটিটাই আসে। বাট আমরা যে চারটা নতুন নাম জানলাম, তাহলে এখানে আসছিল কি হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ইজ এ মেম্বার অফ দ্য ইউএন। সো ইজি। এখন আমরা দেখি দ্য লার্জেস্ট রিফিউজি ক্যাম্প ইন এশিয়া। রিফিউজি ক্যাম্প ইন এশিয়া, তো জাস্ট এটা যে আমাদের দেশেই, আমরা কিন্তু এটা জানি না। আমাদের কি কুতপালং যে রোহিঙ্গা ক্যাম্পটা আছে কক্সবাজারে, কারেন্টলি দ্য বিগেস্ট রিফিউজি ক্যাম্প ইন দ্য ওয়ার্ল্ড। এখন দেখি কুতপালং লোকেটেড ইন দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট অফ কক্সবাজার, অর্থাৎ কি সমুদ্র উপকূলীয় এরিয়ায় কক্সবাজারে এটা কুতপালং যে রোহিঙ্গা ক্যাম্প এটা বা আশ্রয় শিবির রিফিউজি সেটা অবস্থিত। ইজ কারেন্টলি ইজ দ্য লার্জেস্ট রিফিউজি ক্যাম্প ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বর্তমান বিশ্বের সব থেকে বৃহত্তম শরণার্থী শিবির এইটা। এখন আসি দ্য সো কল্ড মেগা ক্যাম্প ইজ হোম টু অ্যারাউন্ড, দেখেন 6টা সংখ্যা আছে। সো আমি একবার এটা বুঝে নেব কি 8 লাখ, তাহলে কি 8 লাখ প্রিডমিনেন্টলি, সম্ভবত খুব সম্ভবত প্রধানত এখানে 8 লাখ আছে। প্রিডমিনেন্টলি এখানে কি রোহিঙ্গা রিফিউজিস, দ্যাট প্রধানত এখানে কারা আসছে? সেলেক্ট ভায়োলেন্ট পারসিকিউশন, অর্থাৎ কি সহিংস নির্যাতনের হাত থেকে রক্ষা পাইতে,
নেবারিং কান্ট্রি মায়ানমার থেকে আসছে যারা। কুতপালং ইজন্ট অনলি দ্য লার্জেস্ট ক্যাম্প ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই কুতপালং কিন্তু সবচেয়ে বড় না, ইট অলসো দ্য মোস্ট ডেন্সলি পপুলেট অ্যান্ড হ্যাজ এক্সিডেড ইটস ক্যাপাসিটি। তাহলে এইটারে শুধু আপনি বড় বলতে পারবেন না, এটার সাথে আরো দুইটা তিনটা ফিচার অ্যাড হয়েছে। সেটা কি? ফার্স্ট ওয়ান ফিচার আমরা কি বলতেছি যে এটা সব থেকে বড়। সেকেন্ড ফিচার কি বলতেছি যে ঘনত্ব সম্পন্ন, যে ডেন্সলি। এখন আসি, দ্য মোস্ট অফ দ্য রিফিউজি হ্যাভ নো অ্যাডিকুয়েট অ্যাক্সেস টু, মানে এরা সুপেয় পানির ব্যবস্থা নেই, স্যানিটারি ফ্যাসিলিটি নাই, আর হেলথ কেয়ার মানে কি স্বাস্থ্য সুবিধা নাই। দ্য ইম্পেন্ডিং মনসুন সিজন অলসো পজেস হিউজ থ্রেট টু থাউজেন্ডস অফ রোহিঙ্গা। তো এখন আমরা এখানে বলা হচ্ছে দ্য ইম্পেন্ডিং মনসুন সিজন অলসো পজেস হিউজ থ্রেট টু থাউজেন্ডস অফ রোহিঙ্গা ফ্যামিলিজ লিভিং মেকশিফট শেল্টার্স ইন দ্য ক্যাম্প। সো এখানে বলা হচ্ছে এই যে ইম্পেন্ডিং মানে আসন্ন যে বর্ষাকাল, এরা খুব সাফার করে থাকে আর কি। তো দেখেন, আমাদের কিন্তু জাস্ট খুব বেশি জানার দরকার নেই, জাস্ট এই যে রোহিঙ্গা শিবির নিয়ে কিন্তু যে কোনো নিউজই কুতপালং যে রোহিঙ্গা শিবিরটা, তো এটা নিয়ে তো অনেক শুনছি আমরা। তো এইটা তো আমাদের না জানার অজানা কিছু না। তো সো অ্যান্সারটাও ইজি ছিল, জাস্ট আমাদের এটুকু জানলেই হচ্ছে যে এটা শুধু এশিয়া কেন, বিশ্বের সব থেকে বড় প্লাস ডেন্সলি শিবির, মানে শরণার্থী শিবির। এখন আসি, হোয়েন ডিড চাকমা ফার্স্ট, মানে চাকমা যে উপজাতিরা আছে তারা প্রথম সংগ্রাম করছে এগেইনস্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তো সো ইজি একটা লাইন আমাদের তুলে দিছে, এখন কবে করে চাকমারা। তো এইটা কি, সালটা কি? 1776। চাকমা দলপতি রাজা শের দৌলত ও তার সেনাপতি রামু খান নেতৃত্বে প্রথম চাকমা বিদ্রোহ সংগঠিত হয় 1782 ও 1784 সালে। রামু খার পুত্র জোয়ান বক্স খার নেতৃত্বে আরো দুইটা বিদ্রোহ হয়। জোয়ান বক্স খা ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের পতাকা উত্তোলন করে কে? জোয়ান বক্স খা। সালটা দেখেন একবার, 1782। অর্থাৎ কি, বক্সারের যুদ্ধ কবে হয়? 1764। আর পলাশির যুদ্ধ কি 1757। তো এই যে এদের পর পরই কি অনেকদিন কি স্থবির ছিল না বাংলা? তো বাংলায় এরপরে আরো কিছু বিদ্রোহ হয়েছে, যেমন ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তো মোটামুটি সেই হিসাবে এখানে এই বিদ্রোহগুলো হয়েছে। তো আমাদের এই যে চাকমারা প্রথম করে সেই সালগুলো মনে রাখলে হচ্ছে 1776 আর 1782, 1784। জাস্ট এই 1776 এই যে দশকটা মনে রাখলেই হবে, আর নামগুলো মনে রাখলেই হবে। হোয়ার ইজ দ্য গোবি ডিজার্ট সিচুয়েটেড? অর্থাৎ গোবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। এই মরুভূমির অংশ বিশেষ চীনের উত্তর এবং উত্তর পশ্চিমে, এবং বাকি অংশ মঙ্গোলিয়ার দক্ষিণে। এটা কিন্তু মেইনলি কিন্তু বলা হয়ে থাকে যে মঙ্গোলিয়ায় অবস্থিত, অর্থাৎ কি আমাদের সেন্ট্রাল যে এশিয়া বা মধ্য এশিয়া আছে সেখানে অবস্থিত। এটা এশিয়ার বৃহত্তম আর বিশ্বের পঞ্চম বৃহত্তম মালভূমি এটা। এখন আমরা আসি, স্ট্রেট অফ মেসিনা সেপারেটস ইটালি ফ্রম, স্ট্রেটস অফ মেসিনা সেপারেটস ইটালি। আচ্ছা, স্ট্রেট মানে কি? স্ট্রেট মানে হচ্ছে যে এরা হচ্ছে কি প্রণালী। সো এই প্রণালী মেসিনা সেপারেট ইটালি ফ্রম। আচ্ছা, অনেক সময় যেমন একটা ল্যান্ড যেমন দুই রাষ্ট্রকে পৃথক করে থাকে বর্ডার, তেমনি যদি দুই দেশের মাঝে একটা কমন যদি একটা নদী চলে যায় বা একটা সমুদ্র চলে যায়, মানে সমুদ্র চলে যায়, তখন আমরা সেটারে প্রণালী হিসাবে আমরা সেটার হিসাব করি। সো ওইটারে আমরা বলতে পারি যুক্ত করে, অথবা আমরা বলতে পারি পৃথক করে। তো দেখেন, সংযুক্ত করে চুক্সি সাগর আর বেরিং সাগর। এখন রাষ্ট্র যেহেতু আলাদা, সো এখানে দেখেন পানিতে পানিতে একটা মিলন ঘটে বলে আমরা এটা সংযুক্ত বলতেছি। বাট এখানে যে পৃথকের যে ব্যাপারটা সেটা কি, মানে দুই দেশ তো আলাদা হয়, একটা বর্ডার তো আমরা শেয়ার হিসাবে নিতে পারি না। সো আমেরিকা, আলাস্কা, এশিয়া, সাইবেরিয়া, বেরিং প্রণালী যেটা আছে। সো আমি এখানে কিন্তু অনেকগুলো মেনশন করছি, বাট আমি আমার দরকার যে মেসিনা সেপারেট করছিল কাদের কাদের। সো আমি আগে দেখে নিই যে মেসিনা কারে কারে মানে সেপারেট করে থাকে। তো দেখেন, নয় আছে মেসিনা প্রণালী, আইনিয়ান টেরিনিয়ান সাগর, ইতালি আর সিসিলি। ইতালি আর এখন আসি, সো এইখানে দেখেন আমি অনেকগুলা দিয়েছি। আমার মনে হয় একটু এটা আমার একটু জুম আউট করা লাগবে, যাতে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন। আমি এগুলো মুছেও দিই, ইরেজ করে দিলাম। হ্যাঁ, সো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে, জাস্ট একবার, যদিও ঝাপসা বাট অনেক দেওয়া আছে একসাথে। তো আমি নেক্সটে চলে যাই তাহলে। এখন দেখি, হোয়াটস দ্য লেন্থ অফ পদ্মা ব্রিজ, অর্থাৎ পদ্মা সেতুর যে দৈর্ঘ্য কি, আমার জাস্ট এটা জিজ্ঞাসা করছে। তো এইটা যেহেতু মানে 2022-23 সেশনের যে কোশ্চেন ছিল, তখন এটা মোটামুটি সাম্প্রতিক ছিল। এখন বর্তমানে এটার মানে সম্ভাবনা কম, তারপরেও
জিকে সম্ভাবনার উপর বেস করে চলে না, অনেক সময় এসেও যেতে পারে। সো আমরা পড়ি মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, আর প্রস্থ দেখেন 18.18 মিটার। এইটা জাস্ট কিলোমিটারে মনে রাখলেই হবে, ফুটে মনে রাখা লাগবে না আমাদের। আর নকশাকার কি, ACOM, এরা মানে এই যে কোম্পানিটা এটা। এখন পদ্মা সেতুর উপর নির্মিত পদ্মা সেতু একটা বহুমুখী সড়ক ও রেল সেতু। এটা কি একদিকে বহুমুখী সড়ক আর রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া লোহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। সো এটা একবার জাস্ট আমরা মনে রাখি, মুন্সিগঞ্জের মাওয়া লোহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত হয়েছে। হুইচ ইউরোপিয়ান কান্ট্রি গিভেন রিকগনিশন টু বাংলাদেশ ফার্স্ট। তো প্রথম স্বীকৃতি দেয় কি, এটা নিয়ে কিন্তু আমাদের বহু মতভেদ বা তর্ক বিতর্ক আছে, এর দরকার নাই। জাস্ট আমরা মুখস্থ রাখবো এখন, তাই ভুটান প্রথম আমাদের দিয়েছিল তো 6 ডিসেম্বর 1971। আর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভারত, 6 ডিসেম্বর 1971। এখন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী, দেখেন আমার এখানে জাস্ট জিজ্ঞাসা করছিল আমাদের যে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপিয়ান কান্ট্রি কারা। এখন প্রথম ইউরোপিয়ান কান্ট্রি, তখন দেখেন আমরা ইউরোপের নজরে আসতে পারিনি একেবারে ফার্স্টে। বাট তখন হয়েছিল কি, তখন যারা সমাজতান্ত্রিক দেশ তারা কিন্তু আমাদের সাপোর্ট দিয়েছিল। তো তখন ছিল কি সমাজতান্ত্রিক রাষ্ট্র পূর্ব জার্মানি, 1972 11 জানুয়ারি। তো বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। কারণ তখন তো আমরা জানি যে বার্লিন প্রাচীরের মাধ্যমে দুইটা দেশ পৃথক ছিল, একটা হচ্ছে পূর্ব জার্মানি, একটা হচ্ছে পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানি ছিল কি ক্যাপিটালিস্ট রাষ্ট্র, আর সোশ্যালিস্ট রাষ্ট্র ছিল ইস্ট, যেটা পূর্ব, যেটা হচ্ছে ইস্ট যে জার্মানি আছে সেটা। যাই হোক, তো আর বাদ বাকিগুলো আমরা এখান থেকে পড়ে নিব, তো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এইগুলার। তারপরে আমি একবার প্লেন রিড করছি। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান, তারপর ভারত, তারপর প্রথম আরব দেশ হিসাবে ছিল ইরাক। আর দেখেন এইখানেও একটা ব্যাপার ছিল যে ইরাক কিন্তু শিয়া প্রধান, তো হইতে পারে সেই হিসাবেও ইরাক আমাদের দিছিল ফার্স্টে। কারণ পাকিস্তান কিন্তু তখন একটা কূটনৈতিকভাবে খুবই একটা শক্তিশালী অবস্থান ছিল 1971-এর দিকে। তো বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ ছিল কি মালয়েশিয়া। এখন আসি দক্ষিণ আমেরিকার প্রথম স্বীকৃতি দেয় ভেনিজুয়েলা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ সেনেগাল। যদি আমরা আফ্রিকায় চলে যাই, এখন আসি উত্তর আমেরিকার দেশসমূহের মধ্যে প্রথম বার্বাডোস, মানে নর্থ আমেরিকা। আর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দান করে রাশিয়া 24 জানুয়ারি 1972। দেখেন রাশিয়া কিন্তু মিত্র শক্তির কে হেল্প করছে, মানে ভারত আর বাংলাদেশের যৌথ বাহিনী, কিন্তু রাশিয়া তাও স্বীকৃতি দিয়েছে এত পরে। এটা একটু মনে রাখার সুবিধা হবে যদি আমরা এই ব্যাপারটা মনে রাখি। আর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দান করে যুক্তরাষ্ট্র 4 এপ্রিল 1972। দেখেন স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল, তারপরেও বেশি দেরি করেনি এরা, 1972 আমাদের স্বীকৃতি দিছে। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দান করে চীন 31 আগস্ট 1975। অর্থাৎ এইটা লেট হওয়ার কারণ এরা পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। এখন স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দান করে পাকিস্তান 22 ফেব্রুয়ারি 1974। এখন সমাজতান্ত্রিক দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় পোল্যান্ড। অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ, পোল্যান্ড, 12 জানুয়ারি। আর দেখেন এরই একদিন আগে কে দেয়, সে হচ্ছে পূর্ব জার্মানি। বাট জার্মানি তো এখন ক্যাপিটালিস্টিক, সো যদি আমরা বলি সমাজতান্ত্রিক হিসাবে কে দেয়, সো এখন হয়ে যাবে পোল্যান্ড। কারণ যা পূর্ব জার্মানি তো এখন নাই, এখন তো একটা জার্মানি, আর তারা ক্যাপিটালিস্টিক বা ধনতান্ত্রিক রাষ্ট্র। সো এইখানে আমরা এখন যাই মনোগ্রামের যে ব্যাপারটা আছে আর কি। হু ডিজাইন দ্য ন্যাশনাল ইমব্লেম অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় প্রতীক, ইমব্লেম মানে কি প্রতীক, তো বাংলাদেশের জাতীয় প্রতীকটা কে নকশা করছে। সো আমরা দেখি জাতীয় প্রতীক একটা জেনে নিব, আর একটা হচ্ছে জাতীয় মনোগ্রাম। বাংলাদেশের জাতীয় প্রতীকটা কে করছে দেখেন, ভাসমান শাপলার দুপাশে ধানের শীষ, শাপলার উপরে 3টি যুক্ত পাট পতাকা, পাতাগুলো দুপাশে 2টি করে, মোট 4টি তারকা। এটাকে কামরুল হাসান করছেন, এটা কিন্তু মনে রাখবেন, অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে কামরুল হাসানের এনিথিং মানে বেশ ইম্পর্টেন্ট। এখন আসি রাষ্ট্রীয় মনোগ্রাম। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম লাল রঙের বৃত্তের মাঝে হইলো রঙের বাংলাদেশের মানচিত্র। এই দেখেন মনোগ্রাম কি, মনোগ্রাম হচ্ছে এই লোগো বা যে প্রতীক আছে তার ভিতরে বাংলাদেশের মানচিত্র খচিত যে ডিজাইনটা আছে সেইটাই মনোগ্রাম। তো আজকের মতো এই পর্যন্তই।